আশুলিয়ায় লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যা, মিলেছে নতুন ভিডিও ফুটেজ। নারায়ণগঞ্জ আদালত চত্বরে আনিসুল হককে কিল ঘুষি, আসামিকে নিয়ে পুলিশের দৌড়। ইরেশের বিরুদ্ধে মামলা নিয়ে তোলপাড়, বিদ্বেষমূলকভাবে আসামি করা হলে ব্যবস্থা। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী তাণ্ডব, বজ্রপাতে 4 শিক্ষার্থী সহ 13 জনের মৃত্যু। সীমান্তে গোলাগুলির মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত, বেইজিং ইসলামাবাদ ফোন আলাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে ভুতুড়ে পরিবেশ, মাদক সেবীরা গেড়েছে আস্তানা। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার নতুন ভিডিও ফুটেজ মিলেছে তদন্ত সংস্থার কাছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও 2 জন। 25 মে এ ঘটনায় প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। গত বছরের 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই দিন ঢাকা রোডের আশুলিয়া থানায় 6 তরুণকে প্রথমে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এর মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ পাওয়া গেছে নতুন করে। আরও 2 জনকে শনাক্তও করা হয়েছে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে। একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এটা আমরা এখন যাচাই বাছাই করছি। পরে ট্রাইব্যুনাল 1 মাস সময় বাড়িয়ে 25 মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এই ঘটনায় হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম ও ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। অন্যদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজির করা হয় তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসি প্রধান জিয়াউল আহসানকে। আগামী 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে ট্রাইব্যুনাল। আর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন একই দিন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 4 মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর 13 সদস্যকে হাজির করা হয়। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। প্যারোলের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয়। এটা আমাদের বা ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়, এটা আমরা বলেছি। ট্রাইব্যুনাল বলেছেন যে কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করে। এছাড়া হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি মারা হয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদেরের আদালতে এ ঘটনা ঘটে। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধড়ক কুল ঘুষি মারেন। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই বিক্ষুব্ধরা চড়াও হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের উপর। এর আগে সকালে কড়া নিরাপত্তায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে আনিসুল হককে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির সাহেবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এরপর এজলাস থেকে বের করার সময় ক্ষুব্ধ আইনজীবী ও জনতা আনিসুল হককে কিল ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। এ সময় জনতা ধাওয়া করলে পুলিশ দ্রুত প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যায়। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। জুলাই আন্দোলনের সক্রিয় অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপক্ষ করেনি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। জানান, মামলার স্বাধীনতায় কেউ অপব্যবহার করেছে, আর মামলাটি বিদ্বেষমূলক বা হীন উদ্দেশ্যে হলে বাদীকে সামনে আনার তাগিদ দিয়েছে আইন উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। এবার 5 আগস্টে মিরপুরে একটি হত্যা মামলায় নাম এসেছে জুলাই আন্দোলনের সক্রিয় অভিনয় শিল্পী ইরেশ জাকেরের। কিন্তু তিনি নিজেই জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। সামাজিক মাধ্যমে জুলাই আগস্টে ইরেশের দেওয়া পোস্টগুলো মামলার পর আবারও সামনে আসছে। সাংস্কৃতিক অঙ্গনেও এই মামলা নিয়ে উঠেছে নানান প্রশ্ন, প্রতিবাদও করছেন অনেকেই। মামলায় নাম আসা ইরেশ জাকের প্রসঙ্গে সচিবালয়ে কথা বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। সঠিক তদন্ত আশা করেন তিনি। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনেও উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। আর এক অনুষ্ঠানে ওই হত্যা মামলায় ইরেশকে জড়ানো বাণিজ্যিক উদ্দেশ্য বা বিদ্বেষমূলক কিনা এ প্রশ্নে মামলাকারীকে সামনে আনার তাগিদ দেন আইন উপদেষ্টা। ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না। যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। অভিযোগের সুনির্দিষ্টতা পাওয়া না গেলে কাউকে গ্রেফতার না করারও নির্দেশ দেন উপদেষ্টা। অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। গত 20 জুলাই শেখ হাসিনা সহ 408 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলাটি দায়ের হয়। আদালতের নির্দেশে মিরপুর থানা হত্যা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন মিরপুরে বৈষম্য বিরোধী মিছিলে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে দায়ভার পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। 5 আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করার বিষয়টি পুলিশের নজরে আছে জানিয়ে কথা বলেন তিনি। এ সময় স্বতন্ত্র পুলিশ কমিশনের বিষয়টি উপেক্ষিত হওয়ায় পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টের ব্যাপারেও হতাশা প্রকাশ করেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। গেল জুলাই আগস্টে অভ্যুত্থানের পর প্রায় 1,500 মামলা হয়েছে। এসব মামলার কোনোটিতে আসামির সংখ্যা শত শত। প্রধান উপদেষ্টার ভাষণ পুলিশ সপ্তাহকে সামনে রেখে সংবাদ সম্মেলনে খোদ পুলিশ প্রধান বলছেন, এসব আসামির বেশিরভাগই নিরীহ, অসৎ উদ্দেশ্যে তাদের আসামি করা হয়েছে। তবে নিরীহ মানুষকে হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে। তো এটা আমি আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়। এদিকে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর মোট 11টি সংস্কার কমিশন করেছে, যার মধ্যে পুলিশ সংস্কার কমিশন অন্যতম। তবে এ কমিশন পুলিশের প্রত্যাশাই পূরণ করতে পারেনি বলছেন আইজিপি। একটা স্বতন্ত্র পুলিশ কমিশন করা, সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি দেওয়া ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটি, নট অ্যাডমিনিস্ট্রেশন। এইটার একটা সাজেশন আমাদের ছিল। পুলিশ সংস্কার কমিশন
নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু তারা এটাকে আর এলাবোরেট করেননি, কোনো কাঠামোও দেননি। দেশে কোনো জঙ্গি নেই এমন ঢালাও মন্তব্যের সাথে দ্বিমত পুলিশ প্রধানের। তবে জঙ্গি মোকাবেলার সক্ষমতা পুলিশের আছে বলে জানান তিনি। অনেকগুলো এজেন্সি আছে যারা এদেরকে মনিটর করছেন, এবং এ ব্যাপারে আমার মনে হয় যে অন্তত এই নেটওয়ার্কটা মোকাবেলা করার মতন সক্ষমতা আমাদের আছে। এবারের পুলিশ সপ্তাহ হবে 3 দিন ব্যাপী এবং থাকছে না কোনো উৎসব। আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে ভারতের বর্ধমানে নিয়ে যাওয়া 2 বাংলাদেশি শিশুকে 30 দিনের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতার ডেপুটি হাইকমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিবাদীদের এই নির্দেশ দেন উচ্চ আদালত। মায়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত সাকরাজের রিপোর্টে। 12 বছর আগে চট্টগ্রামের মেয়ে মৌসুমী শর্মার সঙ্গে বিয়ে হয় মিহির শর্মার। দুজনেই তারা চট্টগ্রামের বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক। 11 বছর বয়সী বড় ছেলে সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে তাদের। গত সেপ্টেম্বরে দাম্পত্য কলহের জেরে মিহির শর্মা স্ত্রীকে না জানিয়ে 2 সন্তান নিয়ে ভারতের বর্ধমানে চলে যান। মৌসুমী শর্মা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন সন্তানরা ভারতে চলে গেছে। মৌসুমী অভিযোগ করেন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি। দিশেহারা মা উপায় না দেখে উচ্চ আদালতের দ্বারস্থ হন। সে সেপ্টেম্বরে 15 তারিখ আমাকে না বলে আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। তো এর ভিতরে আমি তার ফ্যামিলির সাথে অনেকভাবে যোগাযোগ করার ট্রাই করছি, বাট আমার বাচ্চারা তারা কোনো রেসপন্স করে নাই। আমার বাচ্চাগুলো আমার কাছ থেকে নিয়ে চলে গেছে, এটার জন্য অন্য কেউ আমাকে শিখিয়ে দিবে ওরকম মা আমি না। শুনানি শেষে ভারতে নিয়ে যাওয়া 2 বাংলাদেশি শিশুকে 30 দিনের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, হাই কমিশনার অফ ইন্ডিয়া ইন বাংলাদেশ অ্যান্ড দি ডেপুটি হাই কমিশন অফ বাংলাদেশ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এই 4 জনের উপর একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই বাচ্চাদের আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। মৌসুমী শর্মার আইনজীবী জানান অতীতেও দেশের বাইরে থেকে সন্তান ফিরিয়ে আনার উদাহরণ আছে। কানাডাতে এইরকম একটা বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছিল এবং বাংলাদেশি কোর্টে একটা রায় হয়েছিল বাচ্চাদের কাস্টডি কার হবে, এবং সেইখানে চাইল্ড রাইটস অ্যাক্ট 1989-এ এই ধরনের বাচ্চাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয় আছে। 4 সপ্তাহ পর মামলাটি আবারও শুনানির জন্য আসবে বলে জানান আইনজীবী। সাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর ভাটারায় মাদানী অ্যাভিনিউয়ে রাস্তা ক্ষতিগ্রস্ত করায় অনন্ত টেরেসকে 10 লাখ টাকা জরিমানা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আগামী জুনের মধ্যে রাস্তা সংস্কার করারও নির্দেশ দেওয়া হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। ভাটারার মাদানী অ্যাভিনিউয়ে অনন্ত রিয়েল এস্টেট নামের এই আবাসন প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হয় 2022 সালে, কিন্তু মূল রাস্তার পাশে কয়েকতলা গভীর 4 স্তরের বেসমেন্ট নির্মাণের ফলে ধসে গেছে রাজুকের নির্মাণাধীন এই সড়ক। স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ 15 একর জমির অধিকাংশই দখল করে বিশাল এই স্থাপনা নির্মাণের কারণে 1 কিলোমিটার সড়ক বন্ধ করে দীর্ঘদিন ধরেই কাজ চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। ওইদিকে তো জাম লাগে থাকে, ওইদিকে তো জাম লাগে থাকে। এখন এরা তো মন্দ রাস্তা ব্লক দিয়া কাজ করতেছে। এরা যে মাইসের জমি দখল করে নিয়ে এদের নামে 18-20টা মামলা, এই যে সরকার পতনের পরের তেনের আবার শুরু করছে কাজ। আগে তো কাজ বন্ধ ছিল এদের। জনবহুল এই এলাকায় নিয়মিত বিরতিতে দুর্ঘটনায় প্রাণহানির জন্য রাস্তা বন্ধ রাখাকেও দায়ী করেন তারা। যখন সময় কাজ করে এই রাস্তাটা পুরাটাই বন্ধ থাকে, মোটরসাইকেল আইতাছে আর যাইতেছে, এর ভিতরে কি ঘুমাঘুমি অ্যাক্সিডেন্ট হয়েছে। অবশেষে রাজুক তাদের তৈরি রাস্তা উদ্ধারে অভিযানে নামে। প্রথমে বাধার মুখে পড়ে রাজুকের অভিযান। রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগও অস্বীকার করে অনন্ত রিয়েল এস্টেট। তারা অ্যাসেস করে যদি দেখে যে আমাদের দোষ, তাহলে আমরা দায়বদ্ধতা অবশ্যই দিব। পরে কয়েক ধাপে আলোচনার পর দায় স্বীকারও করে তারা। পাশে যে কনস্ট্রাকশন ওয়ার্কটি করছে অনন্ত টেরেস, আসলে তাদের নির্মাণ কাজের ফলে এই রাস্তাটির ক্ষতি হয়েছে। বাট যেহেতু এটা আমার মোবাইল কোর্ট চলাকালীন তাদের এই অপরাধটি আমার সামনে উদ্ঘাটিত বা সংঘটিত হয়েছে এবং তারা এর দায় স্বীকার করেছে, আমরা এই মোবাইল কোর্টে তাদেরকে 10 লক্ষ টাকা জরিমানা
প্রদান করেছি এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। জনস্বার্থ বিঘ্নিত করায় জরিমানার পাশাপাশি রাস্তা মেরামত করার সময়সীমাও বেঁধে দেন ম্যাজিস্ট্রেট। একই সাথে এই রাস্তাটি বর্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী জুনের পূর্বেই তারা এই রাস্তাটি নির্মাণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে, সেই মর্মে তারা 300 টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা প্রদান করবে। রাস্তার পাশে ঠিক কতটুকু জায়গা দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি তাও খতিয়ে দেখবে রাজুক। 5-6 ইঞ্চির এদিক সেদিক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে 4 শিক্ষার্থী সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে ও সোমবার সকাল থেকে কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও নোয়াখালী, চাঁদপুর ও শরীয়তপুরে কালবৈশাখীর তাণ্ডবের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সোমবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় 2 কৃষকের। দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার হরিপুর পয়লাগুচ্ছ গ্রামে মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় 2 শিশু। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ধান কাটার সময় অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে 2 কৃষক ও 1 নারী মারা যান। হালালপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান ইন্দ্রজিৎ দাস। একই সময়ে খয়েরপুর হাওরে বজ্রপাতে মারা যান স্বাধীন মিয়া নামের 1 ব্যক্তি। বজ্রপাতে নেত্রকোনায় 2 জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে কমলাকান্দায় আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হন মাদ্রাসার শিক্ষক দিদারুল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সোমবার ভোরে মদন উপজেলার ত্রয়সী ইউনিয়নের ত্রয়সী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতে আরেকজনের মৃত্যু হয়। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে 1 কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার আটগাঁও গ্রামের বুড়িগাঙ্গাল হাওরে এই ঘটনা ঘটে। গরু চড়াতে পাশের গ্রামে বুড়িগাঙ্গাল হাওরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন ওই কলেজ ছাত্র। সে সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময়ে তার সঙ্গে থাকা একটি গরুও মারা যায়। নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে 1 দিনমজুরের মৃত্যু হয়েছে। 4 দিনমজুর গাছ কাটার সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ করেই বজ্রপাত হয়। 3 দিনমজুর নিরাপদে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে মারা যান 1 জন। চাঁদপুরের কচুয়ায় ও শরীয়তপুরের সখীপুরে বজ্রপাতে মারা যায় 2 নারী। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। এবারে গ্রীষ্মে 18,000 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে উৎপাদন হচ্ছে 16,500 মেগাওয়াট। বকেয়া বিল নিষ্পত্তি করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, কয়লা, এলএনজি আমদানি বাড়ানো হবে, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হবে, আর এতে লোডশেডিং থাকবে সহনীয় মাত্রায়। তৌহিদুর রহমানের রিপোর্ট। গরমের মাত্রা বাড়ছে, এরই মধ্যে দেশের বেশ কিছু স্থানে হচ্ছে বিদ্যুতের লোডশেডিং। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও এখনও সঞ্চালন লাইনের দুর্বলতা রয়ে গেছে। হাত নিয়ে সমন্বিত পরিকল্পনার অভাবও আছে। তাই গরম আসলে লোডশেডিং নিয়ে সরব হয় চারদিক। এ অবস্থায় গ্রামাঞ্চলে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত লোডশেডিং মুক্ত রাখার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। গ্রামে যদি আমরা সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ বেশি রাখি আর অন্য সময় লোডশেডিং করে জ্বালানি সরবরাহ করে সেই সময় যদি লোডশেডিং মুক্ত রাখে, তাহলে আমি মনে করি যে লোডশেডিং মোকাবেলা করা বা লোডশেডিং এর অভিঘাত থেকে জনগণকে সুরক্ষা দেওয়াটা অনেক সহজ হবে। গরমকালে লোডশেডিং মুক্ত রাখতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার, বলছেন জ্বালানি উপদেষ্টা। ডিমান্ড তো আরো বাড়বে। আমরা তো বলছি যে ডিপেন্ডিং অন যে ওই যে টেম্পারেচার 18,000 পর্যন্ত যেতে পারে। তেল ভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো। এরপরও লোডশেডিং হলে গ্রাম শহরে সমানভাবে হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আরবান রুরাল কথা, আরবান এরিয়াতে লোডশেডিং কত হয়েছে আর রুরাল এরিয়াতে লোডশেডিং। বিগত সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধের কারণে বেড়েছে এই খাতে ভর্তুকিও। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কাশ্মীর হামলার পর টানা চতুর্থবারের মতো রাতে সীমান্তে গুলি বিনিময় হয়েছে। এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারতীয় নৌবাহিনী। মার্কিন পররাষ্ট্র দফতর সংকট সমাধানে 2 দেশকে দায়িত্বশীল কাজ করার আহ্বান জানিয়েছে।
পাকিস্তান ও ভারতের মধ্যকার উদ্ভূত পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখার কথা জানিয়েছে চীন। এছাড়া ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। বেড়ে চলছে পাকিস্তান ভারত উত্তেজনা। এরই মধ্যে চতুর্থবারের মতো গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে সীমান্তে। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, সবশেষ পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণ রেখায় গুলি চালায়। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানকে অনেকটা হুঁশিয়ারি দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, সফল পরীক্ষার মধ্য দিয়ে প্ল্যাটফর্ম, সিস্টেম ও ক্রুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি যাচাই করা হয়েছে। দুপক্ষের উত্তেজনার মধ্যেই দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের রেলমন্ত্রী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের 130টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমনি সাজিয়ে রাখা হয়নি। তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্রগুলো নিরাপত্তার স্বার্থে ভারতের দিকেই তাক করা আছে। অন্যদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের সামনে বিক্ষোভের সময় দূতাবাসে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। এছাড়া উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে মোদি সরকার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে এক ফোনালাপে বর্তমান পরিস্থিতি বেইজিং নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, চীন পাকিস্তানের অকৃত্রিম বন্ধু এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ রক্ষাকে সমর্থন করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে সংকট সমাধানের সংযম ও দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে গণ অধিকার পরিষদ। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। মন্ত্রণালয়ের মতামত ছাড়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে আয়োজিত অনুষ্ঠান শেষে এই মন্তব্য করেন আইন উপদেষ্টা। জানান, নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা না করে নিজেদের সিদ্ধান্তে গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে। এ সময় মেজর সিনহা হত্যাকাণ্ড ও আলোচিত 7 খুনের দ্রুত বিচার নিষ্পত্তিও আশা করেন উপদেষ্টা। পাশাপাশি আসিয়া হত্যা মামলায় দ্রুত রায় পাওয়া যাবে বলেও জানান আইন উপদেষ্টা। নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরাই গেজেট নোটিফিকেশন করেছে। দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদারের করা মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদ। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতে 500 টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন। গত 23 মার্চ আব্দুল হাই শিকদার বাদী হয়ে এ মামলা করেন। এর আগে গত 17 মার্চ আসামি মাহবুব মোর্শেদ তার ফেসবুক আইডিতে একটি কবিতা পোস্ট করে সেটি আব্দুল হাই শিকদারের বলে উল্লেখ করেন। জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ। সংসদ ভবনের এলডি হলে সংলাপে অংশ নিয়ে তারা জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করার প্রস্তাব করেছে বলে সাংবাদিকদের জানিয়েছে দলের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানের অধীনে নির্বাচনের পক্ষে মত দিয়েছে তার দল। 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 127টিতে একমত হয়েছে তারা। এর আগে সংলাপের শুরুতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সবার সম্মিলিত ঐক্যে জাতীয় সনদ তৈরি করা কমিশনের লক্ষ্য। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের চর্চায়,
আমাদের ঐক্যে এবং সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। পরপর বলেন কিংবা সব মিলে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার জীবদ্দশায় দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না, রাষ্ট্রপতি অযোগ্য হবেন, এটা আমরা বলেছি। পবিত্র মক্কায় হজের সব প্রস্তুতি শেষ করেছে সৌদি কর্তৃপক্ষ। হজযাত্রীদের বরণ করতে প্রস্তুত মিনা, মুজদালিফা আর আরাফাতের ময়দান। আগের চেয়ে উন্নত ব্যবস্থাপনায় এবারে হজ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশি হাজিদের জন্য সরকারি বেসরকারি বাড়ি ভাড়া সহ হজের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান হজ কাউন্সিলর। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আফসার আনিলা। চাঁদ দেখা সাপেক্ষে 4 বা 5 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এরই মধ্যে হজের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। হজ যাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আগামী 29 এপ্রিল ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। এর আগে হজ সহায়ক কর্মী, ডাক্তার, নার্স ও প্রশাসনিক দায়িত্ব পালনকারীরা মক্কায় পৌঁছান। সৌদি সরকার অনেক সুব্যবস্থা রেখেছে, আপনারা সবাই আশা করি ভালো করে হজটা পালন করতে পারবে। এবার মক্কা, মদিনা, মুজদালিফা, মিনা এবং আরাফাতের ময়দানে সৌদি সরকারের যে সুন্দর ব্যবস্থাপনা হজ অনুষ্ঠিত হবে। আগামী 3 জুন অথবা 4 জুন মধ্যরাত থেকে পবিত্র মিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা হাজিদের। তাদের বরণ করতে সব প্রস্তুতি শেষ করেছে সৌদি কর্তৃপক্ষ। মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে হাজিদের জন্য থাকা, খাওয়া ও ইবাদত পালনের জন্য এয়ার কন্ডিশন তাঁবু সহ সব ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান কাউন্সিলর। হাজি সাহেবরা যাতে সুন্দরভাবে তাদের এই পবিত্র হজ পালন করতে পারেন, সেই জন্য আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে। 165 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে, তার মধ্যে 80 জন ডাক্তার রয়েছেন। 400-র মতো হজকর্মী নিয়োগ করেছি হাজি সাহেবদের সার্বিক সেবা প্রদানের জন্য। হাজিদের নিরাপত্তা দিতে মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দান নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে 20,000 নিরাপত্তা কর্মী ও 10,000 স্বেচ্ছাসেবক। এবার বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজ করবেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের অর্ধেক জনসংখ্যা নারীকে ঘরে রেখে রাষ্ট্র এগোবে না। তাই শুধু নারী নয়, নারীদের অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও পাশে থাকতে হবে বলে মনে করেন বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে নারীর মানবাধিকার পরিস্থিতির কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন তারা অভিযোগ করেন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নারী বিদ্বেষী গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। সোহেল সামি রিপোর্ট। যখনই নারী মুক্তির কথা সামনে আসে তখনই নারী বিদ্বেষী একটি গোষ্ঠীর ঘুম হারাম হয়ে যায়। অন্য সংস্কার নিয়ে তাদের মাথা ব্যথা না থাকলেও নারী বিষয়ক সংস্কারের তারা বিরোধী। আমরা নারীরা ঘরে ফিরে গেলে এই সমাজ কি আগাবে? এই সমাজের অগ্রগতি কি যাতে বহমান থাকবে? কাজে আজকে যদি নারীর প্রতি সহিংসতা বন্ধ না করা হয়, নারীর বিদ্বেষী অপপ্রচার বন্ধ করতে সরকার এগিয়ে নিয়ে আসেন, তাহলে আজকে বাংলাদেশের সমাজ, রাষ্ট্রর পশ্চাৎপদতা ঘটবে। সংবিধানে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা, অভিন্ন পারিবারিক আইন, ধর্মীয় কুসংস্কার থেকে মুক্তি ও নারীর স্বাভাবিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি। সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা থাকলেও সেখানে আমরা দেখেছি যে জনজীবনের সমান অধিকারের কথা থাকলেও যে ব্যক্তি জীবনে যে মানে পারিবারিক আইন, যেটা বৈষম্যমূলক পারিবারিক আইন আমরা যেটা বলি, যেটা কিন্তু নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অন্যতম বাধা। শুধু না, নারীর প্রতি যে সহিংসতা, নারীর মর্যাদা, নারীর সম অধিকার সব ক্ষেত্রেই কিন্তু একটা ভীষণ রকম একটা বাধা বলে আমরা মনে করি আর কি। যে সেইখানে বৈষম্যমূলক পারিবারিক আইন সংস্কার করে আমরা বলছিলাম যে অভিন্ন পারিবারিক আইনের দাবি কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে বলেছে। নারী মুক্তির সংস্কার প্রস্তাব বাস্তবায়নে আপাতত প্রধান উপদেষ্টার সদিচ্ছার উপর ভরসা রাখছেন তারা। তবে বাধা এলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তারা। দেশের মানুষকে নিয়ে আমরা সরব হব এবং সেই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকবে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। পাবনায় 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিশাল মৎস্য ও গরুর খামার এখন বিরান ভূমি পরিণত হয়েছে মাদক সেবীদের আস্তানায়।
সাবেক স্বরাষ্ট্র ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বেড়া ও সাথিয়ার বাড়িতেও এখন ভুতুড়ে পরিবেশ। দেখে মনে হয় পরিত্যক্ত বাড়ি, অথচ একসময় মধ্যরাত পর্যন্ত নেতা কর্মীদের ভিড় লেগে থাকত এসব বাড়িতে। পাবনা প্রতিনিধি রাজুর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই বাড়িটি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর। গত 5 আগস্ট হামলা ভাঙচুরের পর থেকে বাড়িতে কেউ থাকেন না। বাড়িটিতে এখন শুনশান নীরবতা। অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষত বিক্ষত ভবনটি দেখলে মনে হচ্ছে ভুতুড়ে বাড়ি। প্রতিবেশীরা জানান, আগে মন্ত্রী বাড়িতে থাকলে মধ্যরাত পর্যন্ত লোক সমাগম থাকতো, এখন নেই সেই কোলাহল। কতগুলো বাজে ছাওয়াল আসে বসে আবার চলে যায়। এখন অবস্থা এখন আপাতত ঠকে দিয়েছে, কেউ কিছু আদেশ হচ্ছে না, কারণ সব এলাকার লোকজন তো এই জন্য আদেশ হচ্ছে না। সাঁথিয়ার এই ব্যবসা প্রতিষ্ঠানে একসময় ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা, রাতেও ছিল পাহারার ব্যবস্থা। স্থানীয়রা জানান, এখানে এখন কোনো লোকজন আসেন না, নেই কোনো নিরাপত্তারক্ষীও। আগে যেরকম আসছিল এখন তো আর সেরকম নাই, এখন লোকজন একটু আড্ডা বেশি হয়। এখন অবস্থা দাঁড়ানো এমনি পড়ে লইছে। আগে মাছ চাষ করতো, গরু পুষতো, মুরগি, হাঁস, কুকুর, মেলা কিছু পাইতো। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামসুল হক টুকুর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় ভবনে থাকা সব মালামাল লুট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া সাঁথিয়ার চকনন্দনপুরে বিশাল মৎস্য ও গরুর খামার এখন বিরান ভূমি পরিণত হয়েছে নেশাখোরদের আস্তানায়। এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। আধিপত্য বিস্তার করার জন্য জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে। বেড়ার হুরাসাগর নদীর পাশে 100 একর জমি দখল করে বানানো হয়েছিল টুকুর প্রয়াত স্ত্রীর নামে লুৎফুল নেসা ট্রাস্ট। জায়গাটি এখন এক ঠিকাদারকে ভাড়া দেওয়া হয়েছে। নাম কস্তা কিছু জমি ক্রয় করে এখন 150 বিঘার মতো জমি জবরদখল করে রাখছে, তাদের দখলেই আছে। মানুষের জমি কাটে বালু উত্তোলন করে বিক্রি করে শও কোটি টাকা ইনকাম করা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। এই এলাকার প্রতিটা মানুষের ক্ষোভ যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। জুলাই আগস্ট আন্দোলনে হত্যার মামলায় গ্রেফতার শামসুল হক টুকুর বসবাস এখন গারদখানায়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহতদের পুনর্বাসনে রাখবে ভূমিকা। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। সোমবার এই গেজেট প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে গত 28 ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা হয়। ওই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর উপদেষ্টা পরিষদ এই বিষয়ে অনুমোদন দেয়। যুক্তরাজ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লন্ডনে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে এক মনোঘোষ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পুরনো দিনের স্মৃতিচারণ ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির প্রতি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কলামিস্ট জুবায়ের বাবু, বিবিসি বাংলার সাবেক সিনিয়র সাংবাদিক মাসুদ হাসান খান প্রমুখ। অনুষ্ঠানে অন্যতম আয়োজক জুবায়ের বাবু বলেন, এই সংগঠনের গঠিত ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করা হবে। এবার বাণিজ্য সংবাদ। দেশের জনপ্রিয় চিপস ব্র্যান্ড ডিটোসকে পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো তাদের পুরস্কার। রাজধানী ধানমন্ডিতে সুজুকির ফ্ল্যাগশিপ শোরুম ক্যাম্পেইনে পুরস্কার দেওয়া হয়। 2 মাস ব্যাপী এই ক্যাম্পেইন চলছে ডিটোস চিপসের ফেসবুক পেজে। প্রতি সপ্তাহে এখান থেকে 4 জনকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মহসিন আহমেদ, সিএমও আসিফ রৌফ, হেড অফ সেলস হামিদ খান। এ সপ্তাহে বিজয়ী হয়েছেন আফসানা মিমি, ইশতিয়াক আলম ও জাহিদুজ্জামান। এই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
আশুলিয়ায় লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যা, মিলেছে নতুন ভিডিও ফুটেজ। নারায়ণগঞ্জ আদালত চত্বরে আনিসুল হককে কিল ঘুষি, আসামিকে নিয়ে পুলিশের দৌড়। বিদেশের বিরুদ্ধে মামলা নিয়ে তোলপাড়, বিদ্বেষমূলকভাবে আসামি করা হলে ব্যবস্থা। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে 4 শিক্ষার্থী সহ 13 জনের মৃত্যু। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত, বেইজিং ইসলামাবাদ ফোনালাপ, সীমান্তে গুলি অব্যাহত। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।